ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে শুনেছেন এবং জেনেছেন যে ভারতে প্রবাসী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লন্ডনের বিখ্যাত ল ফার্ম ডাউটি স্ট্রিট দুদিন আগে 28শে মে একটি চিঠি, যাকে চিঠি না বলে আইনি নোটিশ বলাই ভালো, সেটা দিয়েছেন কাকে? রাষ্ট্রসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রধান ভলকার তুর্ককে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওই চিঠি কি ও কেন, এবং এই চিঠি দেওয়ার সম্ভাব্য কারণ তথা আগামী দিনে কি হতে চলেছে এই চিঠির বা আইনি নোটিশের অভিঘাত। এই চিঠি জমজমাট, কারণ এতে দাবি করা হয়েছে OHCHR মানে সহজ কথায় জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের রিপোর্টে থাকা 1400 নিহতের সংখ্যাটি অত্যন্ত বেঠিক, এর কোনো তথ্যগত প্রমাণ নেই, অতএব মন গড়া, এবং এটি করা হয়েছে একটি মাত্র উদ্দেশ্য নিয়ে, যাতে এই সংখ্যাকে ব্যবহার করে শেখ হাসিনাকে মাস মার্ডার বা গণহত্যার আসামি হিসেবে ফ্রেম করা যায়, যেটা হয়েছে পরবর্তীকালে। তাকে এই রিপোর্টের ওপরে ভিত্তি করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ঢাকায় তারা তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে। একটু বিশদে বলা যাক চিঠিতে ঠিক কি বলা হয়েছে। ডাউটি স্ট্রিটের আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি, তিনি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ককে তার ব্যক্তিগত নামে একটি চিঠি লিখে বলেছেন যে তার রিপোর্ট 1400 মৃত্যুর হিসাব, সেই রিপোর্টের হাইলি ইনঅ্যাকিউরেট এবং তা রিট্র্যাক্ট বা কারেক্ট করা উচিত। চিঠির বড় যুক্তি হলো অন্তর্বর্তী সরকারের গেজেটে 834 জনের তালিকা আছে, অথচ এখানে 1400 সংখ্যাটি 834 এবং 1400 এর মধ্যে ফারাক অনেক বেশি বলে মনে করার যথেষ্ট কারণ আছে। চিঠিতে আরও বলা হয়েছে এই এস্টিমেট ব্যবহার করে শেখ হাসিনাকে মাস মার্ডার ন্যারেটিভে ফ্রেম করা হয়েছে, যা রাজনৈতিক এবং আইনি দুদিক থেকেই গুরুতর প্রশ্ন তোলে। আইনজীবী পক্ষের দাবি এই যে রিপোর্টটি কোনো চূড়ান্ত ক্যাজুয়ালিটি রেজিস্ট্রি নয়, ফলে এটিকে এমনভাবে উপস্থাপন করাটা উচিত হয়নি যাতে এটি ডেফিনিটিভ ডেথ টোল হিসেবে কেউ ব্যবহার করতে পারে, যদিও এখানে সেটাই হয়েছে। নির্দিষ্ট সংখ্যা 1400 এটাই চারদিকে ঘুরপাক খাচ্ছে। পদ্ধতি নিয়েও আপত্তি তুলেছে এই চিঠি। ডাউটি স্ট্রিটের অবস্থান হলো রিপোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং প্রক্রিয়ার পূর্ণ ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স ছিল কি না সেটা প্রশ্ন করাই যায়। তারা যুক্তি দিচ্ছে যে তদন্তটি অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে হয়েছে, তাই নিউট্রালিটি এর নেই। এই আইনি নোটিশে আরও বলা হয়েছে রিপোর্টের নিজের ভাষাতেই দেখা যায় যে এটি রিজনেবল গ্রাউন্ডস টু বিলিভ এই মানদণ্ডে তৈরি হয়েছে। কীরকম আবার বলি, রিজনেবল গ্রাউন্ডস টু বিলিভ মানে এটা ফৌজদারি আদালতে যখন কাউকে যখন সেখানে সোপর্দ করতে যাওয়া হয়, বিচারের কাঠগড়ায় তোলা হয়, সেখানে বলা হয় বিয়ন্ড রিজনেবল ডাউট, অর্থাৎ যে রিজনেবল ডাউটের থেকে বেশি, যেখানে তার বাইরে এমন মানের যে সমপর্যায়ের রিপোর্ট এটি নয়। আরও দেখা যায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সেনাবাহিনী ও DGFI এর সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু তাদের সে অনুরোধ মেনে নেওয়া হয়নি।
রিকোয়েস্টেড মিটিং হয়নি এবং কমপ্লিট ইনস্টিটিউশনাল অ্যাক্সেসও পাওয়া যায়নি। মানে সরকার তাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কমিটিকে, বিভিন্ন সরকারি অথরিটিকে ডেকে প্রশ্ন করার অধিকারও তাদেরকে দেয়নি। ডাউটি স্ট্রিট এই সীমাবদ্ধতাগুলোকে আরও বড় করে তুলে ধরেছে এবং বলেছে এই সীমাবদ্ধতা নিয়ে এমন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর একটি রিপোর্ট প্রকাশ করা উচিত হয়েছে কিনা এটা ভেবে দেখা দরকার ছিল। চিঠিতে কি চাওয়া হয়েছে ভলকার তুর্কের কাছে? উপলব্ধ প্রতিবেদনের ভিত্তিতে চিঠিতে তার কাছে মূলত 3টি দাবি তোলা হয়েছে। রিপোর্টের 1400 সংখ্যাটি সংশোধন করুন বা প্রত্যাহার করুন। ক্যাজুয়ালিটি ফিগারের ভুল ব্যবহার কেন করা হলো তার স্পষ্টীকরণ তিনি দিন, যাতে এবং ভবিষ্যতে এই রিপোর্টকে বিচারিক প্রক্রিয়ায় প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না একথা স্পষ্টভাবে বলে দিক কমিশন। আইনজীবী পক্ষের উদ্দেশ্য হলো এই রিপোর্ট বেসড ন্যারেটিভ আদালত বা আন্তর্জাতিক পরিসরে যাতে ব্যবহার না করা যায় সেই উদ্দেশ্যে রিপোর্টের ক্রেডিবিলিটি আগে ভাগেই চ্যালেঞ্জ করে দেয়া। অর্থাৎ ডাউটি স্ট্রিটের চিঠি হলো ক্যাজুয়ালিটি এস্টিমেট, মেথডোলজি, কোন পদ্ধতিতে এই রিপোর্ট তৈরি হয়েছে এবং জুডিশিয়াল ইমপ্লিকেশনসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা ভিত্তিক আক্রমণ তৈরি করে এই রিপোর্টকে ব্যবহারের অযোগ্য করে দেয়া, মানে এই রিপোর্টকে একেবারে বাতিল করে দেয়া। মনে রাখতে হবে, ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত এই রিপোর্ট ব্যবহার করেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এখন জাতিসংঘ নিজেই যদি তাদের রিপোর্ট উইথড্র করতে বাধ্য হয় তবে আইসিসির বিচার ও দণ্ড ইনফ্রাস্ট্রুয়াস বা অর্থহীন হয়ে যাবে। এবার দেখা যাক জাতিসংঘ কি উত্তর দিতে পারে এই নোটিশের। আইনি নোটিশ দিলেই যে তার উত্তর আসবে এমনটা নয়, উত্তর নাও আসতে পারে। তখন কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আদালতে মামলা করা যায় কি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানের বিরুদ্ধে? আমি যতটুকু জানি করা যায় না, মানে কমিশনের বিরুদ্ধে করা যায় না। তবে ভলকার তুর্কের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধে মামলা করা যেতে পারে, কারণ তিনি সেখানটায় সায় দিয়েছেন। তবে মামলা বড় কথা নয়, বড় কথা হলো ভলকার তুর্ক যে ব্যক্তিগতভাবে এক অপরাধিক ষড়যন্ত্রে যুক্ত হয়ে এই রিপোর্ট তৈরি করেছেন, কিছু পক্ষকে সুবিধা দিতে এই রিপোর্ট তৈরি, তার যথেষ্ট প্রমাণ আছে। এই প্রমাণগুলো শেখ হাসিনার পতনে ভলকার তুর্কের ব্যক্তিগত অপরাধিক যোগ আছে বলে নির্দেশিত করতেই পারে ওই ডাউটি স্ট্রিট, যার অর্থ জাতিসংঘ না হোক তার মধ্যে ছিল একটা সিনিস্টার প্ল্যান বা গুপ্ত ষড়যন্ত্র। চলুন সহজভাবে ধাপে ধাপে বুঝে নিই এই ব্যাপারটা। প্রথমে দেখি ঘটনার পটভূমি। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন হয়, সরকারের পতন ঘটে। হাসিনা সেনা বিমানের পাহারায় সেনা বিমানে চেপে ভারতে যান। দেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এরপর অন্তর্বর্তী সরকার জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনকে, যার বর্তমান হাই কমিশনার ভলকার তুর্ক, তাকে আমন্ত্রণ জানায় 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করার জন্য। কিন্তু জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল কাজ শুরু করে আর 11 ফেব্রুয়ারি 2025 তাদের রিপোর্ট দিয়ে দেয়, প্রকাশ পায়। রিপোর্টের মূল দাবি তাদের নিজস্ব সাক্ষাৎকার, চিকিৎসা নথি, ভিডিও, ফটো আর ফরেন্সিক অ্যানালিসিস এর ভিত্তিতে তারা দেখেছে যে as many as 1400 people could have been killed। এখন আসি বিতর্কের এই মূল পয়েন্টের সংখ্যায়। সরকারি উৎসে কতটা দেখা যায় মৃত্যু, নিহতের সংখ্যা? স্বাস্থ্য মন্ত্রণালয় অক্টোবর 2024 খসড়া তালিকায় 737 জন নিহতের নাম প্রকাশ করে।
আর জানুয়ারি 2025-এ অন্তর্বর্তী সরকারের গেজেটে 834 জনকে শহীদ হিসেবে ঘোষণা করা হয়। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 634 জনের একটা নিহত হওয়ার দাবি একটা করা হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আবার হাসপাতাল সূত্র উদ্ধৃত করে পরিসংখ্যান দেয়া হয়েছে প্রায় 600 মানুষের মৃত্যুর কথা। মানবাধিকার সংগঠন বাংলাদেশের হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বাংলাদেশ তাদের প্রতিবেদনে 1013 জন নিহত হওয়ার কথা উল্লেখ করেছে। এখন প্রশ্ন, 737, 834, 600, 1013 এর সঙ্গে 1400-র একটা বড় সড়ো পার্থক্য আছে। আইনজীবী দল ডাউটি স্ট্রিটের পক্ষ থেকে স্টিভেন পাওয়েলস কেসি বলেছেন 1400 সংখ্যাটি হাইলি অ্যাকিউরেট, কারণ এর কোনো নাম ভিত্তিক কোনো প্রমাণ এখানে নেই। তিনি আরও যুক্তি দেখিয়েছেন এই ইনফ্লেটেড সংখ্যা ব্যবহার করে শেখ হাসিনাকে মাস মার্ডার ন্যারেটিভে ফ্রেম করা হয়েছে, যা তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মামলায় প্রভাব ফেলেছে। প্রভাব ফেলা শুধু নয়, এইটাই হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার মূল ভিত্তি। মনে রাখবেন, এই চিঠি দেয়া হয়েছে 28 মে 2026, অর্থাৎ গত পরশু। এবং এবার আসুন আইনজীবীর চিঠিতে প্রধান অভিযোগ নিয়ে। চিঠিতে আসলে কি অভিযোগ করা হয়েছে? প্রথমত, মৃত্যুদণ্ডের মামলায় রিপোর্টকে সেন্ট্রাল এভিডেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু রিপোর্টটি নিজেই বলেছে এটা বিয়ন্ড রিজনেবল এভিডেন্স নয়, এটা রিজনেবল গ্রাউন্ডস টু বিলিভ, অর্থাৎ বিয়ন্ড রিজনেবল ডাউটের অনেক নিচের জায়গা। দ্বিতীয়ত, ফ্যাক্ট ফাইন্ডিংটা অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে হয়েছে, তাই এটা কোনো স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট একটা ইনস্টিটিউশনাল ফ্যাক্ট ফাইন্ডিং এটা নয়, হতে পারে না। তৃতীয়ত, রিপোর্টে স্বীকার করা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে লিখিত তথ্য পাওয়া যায়নি, আর সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের নেতৃত্বের সঙ্গে মিটিং করতে দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকার মিটিংয়ের অনুমতি দেয়নি চাওয়া সত্ত্বেও। চতুর্থত, চিঠিতে বলা হয়েছে 1400 সংখ্যাটি 834 নামের গেজেটের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং এটি বিরাট পরিমাণে বাড়িয়ে করা হয়েছে। কেন করা হলো? পঞ্চমত, চিঠিতে ডিমান্ড করা হয়েছে যে এই হাইলি অ্যাকিউরেট সংখ্যাটি রিট্র্যাক্ট করা হোক, সরিয়ে দেয়া হোক, আর অথবা কারেকশান করা হোক। জাতিসংঘ কি উত্তর দিতে পারে? এখন প্রশ্ন, জাতিসংঘ আদৌ কি উত্তর দেবে? যদি দেয়ও, নিহতের সংখ্যা সম্পর্কে তারা বড়জোর বলতে পারে আমরা তো বলেছি এটা একটা এস্টিমেট, একেবারে নিখুঁত কোনো সংখ্যা নয়। কিন্তু তাদের পাল্টা প্রশ্ন করা যায়, এস্টিমেট মানে 2-4টে কম বা বেশি হতে পারে, মানে আসল সংখ্যার খুব কাছাকাছি। তাই বলে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় যেখানে 600-700 মৃত্যু বলছে সেখানে 1400, সরকারের গেজেট বলছে 834, সেখানে 1400। দেশের প্রধান পত্রপত্রিকাগুলো প্রথম আলোর বিভিন্ন সংখ্যাতে তারা এটা এস্টিমেট করে 500-র কাছাকাছি বলেছে। ফ্রান্সের লামান্ড পত্রিকা বলেছে নিহতের সংখ্যা 300, সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কিনা বলছে মরেছে 1400-র মতো। এত যে বাড়িয়ে বলা হলো সংখ্যা, সেটা কাদের হাতে তামাক কে? তারা ফ্যাক্ট ফাইন্ডিংয়ে গিয়েছিল নাকি নতুন করে গল্প ফাঁদবার জন্য গিয়েছিল? এমন ফ্যাক্ট ম্যানুফ্যাকচারিং করার জন্য কাদের ব্যবহার করেছিল ভলকার তুর্কের সংস্থা, সেটা একটু দেখা যাক। অন্তত একজনের নাম কিন্তু প্রকাশ্যে এসেছে, এই মহাশয়ের নাম সিবগাতুল্লাহ সিবগা, যিনি আরিফুল ইসলাম রিমন নামেও পরিচিত। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রাজনৈতিক আলোচনার পরিসরে তার নাম জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সাথে জড়িয়ে বিভিন্ন দাবি ও গুঞ্জন শোনা গেছে। আরিফুল ইসলাম রিমন নিজের মুখে একথা স্বীকারও করেছেন। তিনি সাক্ষী এনেছেন নিজের পছন্দ মতো,
তাদের কথার অনুবাদ করেছেন নিজের ভাষায় নিজের পছন্দ মতো। জামাতের কথায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের রেকমেন্ডেশনে এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অনুমোদনে এই ছাত্র শিবিরের নেতা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের স্থানীয় সহযোগী হয়েছে। স্থানীয় সহযোগী হিসেবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিলেন। এটা আমার কথা নয়, ওই আরিফুল ইসলাম রিমনের নিজের কথা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে, কোন উদ্দেশ্যে ভলকার তুর্কের সংগঠনকে এই কাজে লাগানো হয়েছিল? জাতিসংঘের সিনিস্টার প্ল্যান বা গুপ্ত ষড়যন্ত্র ছিল কি এর পেছনে, নাকি অন্য কারো? প্রকাশ্য উৎসে এখনও এমন স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি যা নিশ্চিতভাবে দেখায় যে জাতিসংঘ ইচ্ছাকৃতভাবে শেখ হাসিনার পতনের জন্য চক্রান্ত করে এটা করেছে। যেমন ডিপ স্টেট বা আমেরিকার বা পশ্চিমা শক্তির চক্রান্তের কোনো প্রামাণ্য নথি নেই। প্রামাণ্য নথিকে আছে শেখ হাসিনার পতনে, কিন্তু শেখ হাসিনা তো বলেছেন এরাই তার পতনের কারণ। এখানেও তাই বলে যেমন ডিপ স্টেট বা আমেরিকার চক্রান্ত একেবারে এখানেও নেই সেরকম কিছু। মানে যে শেখ হাসিনার পতনও যেমন চক্রান্তের গন্ধ ছিল, কিন্তু প্রমাণ ছিল না সরাসরি, এখানেও তাই দিনের আলোর মতোই দেখা যাচ্ছে। অন্তত একটা প্রমাণের কথা তো বলতেই হয় দিনের আলোর মতো, যেটা ভলকার তুর্ক নিজেই স্বীকার করেছেন শেখ হাসিনার সরকারের পতনের কয়েক ঘন্টা আগে তিনি ফোন করেছিলেন সেনাপ্রধানকে, তার একদিন দুদিন আগে বলেছিলেন ছাত্র জনতার ওপর সেনা যেন গুলি না চালায়। অনুরোধ নয়, হুমকির সুরে বলেছিলেন। হুমকি দিয়ে বলেছিলেন সেনা যদি গুলি চালায় তাহলে রাষ্ট্রসংঘের শান্তি মিশন বাহিনী থেকে বাংলাদেশ সেনাকে বহিষ্কার করা হবে। ওয়াকারুজ্জামান পরে এই ফোনের বার্তা অস্বীকার করেছেন। তাহলে দুজনেই তো আর সত্যি কথা বলতে পারেন না, কিংবা দুজনেই মিথ্যে কথা বলতে পারেন না। মিথ্যে কথা দুজনের একজন বলছেন। আপনি ভাবুন, নিজেকেই প্রশ্ন করুন, কে মিথ্যে বলছেন, কেন বলছেন? আন্দোলনকারীদের ওপর গুলি চলবে কিনা সেটা ঠিক করবে জাতিসংঘ। দেশের সার্বভৌমত্ব বলে কিছু নেই। আসলে পাপ চিরকাল চাপা থাকে না, চাপা দিয়ে রাখা যায় না, একদিন না একদিন ফুটে বেরোবেই। সেটাই হচ্ছে এখন। ঈশ্বরকে দুনিয়া মে দের হ্যায়, আন্ধের নেই হ্যায়। এখন প্রশ্ন, কেন এই চিঠি গুরুত্বপূর্ণ? প্রথমত, এটি প্রথমবারের মতো আন্তর্জাতিক আইনজীবী দল জাতিসংঘের মানবাধিকার কমিশনের ক্যাজুয়ালিটি এস্টিমেট শুধু নয়, তার রিপোর্টকে সরাসরি চ্যালেঞ্জ করলো। দ্বিতীয়ত, এটাই শেখ হাসিনা ও অন্য নেতাদের ডিউ প্রসেস ও ফেয়ার ট্রায়াল কনসার্ন তুলে দিল। এবার নিয়ে এলো যে তার বিচার যেটা হয়েছে ডিউ প্রসেস হয়নি, যা ইন্টারন্যাশনাল লয়ের মূল প্রিন্সিপাল। তৃতীয়ত, এটি ডিম্যান্ড করে যে ইনফ্লেটেড সংখ্যা সঠিক করুন, রিট্র্যাক্ট করা হোক, যা ভবিষ্যতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সংক্রান্ত মামলায় এভিডেন্সিয়ারি স্ট্যান্ডার্ড ঠিক করতে সাহায্য করবে। চতুর্থত, এটি আন্তর্জাতিক দুনিয়াতে পাবলিক ডিসকোর্সে ন্যারেটিভ ম্যানিপুলেশন নিয়ে প্রশ্ন তুলেছে, যা দুনিয়াকে ভাবতে বাধ্য করবে যে বাংলাদেশে কোনো স্বাভাবিক গণ অভ্যুত্থান হয়নি। যা হয়েছে সেটা একটা ডিপ রুটেড কনস্পিরেসি। শেখ হাসিনাকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সাম্রাজ্যবাদী চক্রান্তকারীরা এটা করেছে। এবং পঞ্চমত, আগামী দিনে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা বাংলাদেশের আদালত যেখানেই হোক শেখ হাসিনা যে মামলা করতে চলেছেন তার ভিত্তি তৈরি করলো এই চিঠি। শেষ কথা, এই চিঠি শেখ হাসিনার পতনে জাতিসংঘের সিনিস্টার প্ল্যান প্রমাণ করে না, কিন্তু তাদের রিপোর্টের মেথোডোলজি, ক্যাজুয়ালিটি এস্টিমেট এবং জুডিশিয়াল ইউজ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এই বিতর্কটি আমাদের শেখায় যে কোনো ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যদি ক্রিমিনাল কনভিকশন বা ডেথ সেন্টেন্সের মতো মামলায় ব্যবহার করতে হয়, তবে তার আন্ডারলাইং ডেটা, উইটনেস টেস্টিং আর ক্রস এক্সামিনেশনের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের এই রিপোর্ট সেই স্ট্যান্ডার্ডে ডাহা ফেল করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্যালকাটা ডায়ালগসকে।
পরবর্তী ভিডিওতে আমরা আরও গভীরে যাব এই বিষয়ে। এখানেই রাখছি, ধন্যবাদ।